ভোট এবং গণভোট দীর্ঘ সংলাপ আর অনিশ্চয়তা পেরিয়ে আপাতত এই দ্বৈরথে বাংলাদেশের রাজনীতি। একদিকে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে অগ্রযাত্রার বাস্তবতা, আরেকদিকে গণভোটের রায় নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথ নিশ্চিত করা। আর সে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তাতে বিএনপি খুশি হলেও তারা খুশি নয় নোট অব ডিসেন্ট না থাকায়। আর জামাত সহ কয়েকটি দল মনে করছে একটি দলের ফাঁদে পড়ে গেছে ডক্টর ইউনূসের সরকার। রাজনৈতিক দলগুলোর এত সব মতভিন্নতার চাইতেও যে প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো নতুন ফরম্যাটের এই গণভোট সম্পর্কে কতখানি জানেন সাধারণ মানুষ, কতজনই বা বুঝবে জুলাই সনদ সংক্রান্ত পুঁথিগত ব্যাকরণ। দর্শক, আজকের ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে খোঁজার চেষ্টা করব এমন নানা প্রশ্নের উত্তর। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী, আর আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন তিনজন অতিথি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর আসিফ শাহান, তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, এবং এরপরে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব শিশির মনির, এবং একই সাথে আছেন জনাব শাহেদ আলম, সাংবাদিক এবং বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। জুলাই সনদ গণভোট একটি মোটা দাগে বড় রকমের একাডেমিক আলোচনা, যার পেছনে খরচ করা হয়েছে প্রায় 8 মাস, অনেক নাস্তা পানির খরচ হয়েছে, এ জাতি এইদিকে তাকিয়েছিল। শেষ পর্যন্ত এসে বলা হচ্ছে, বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য এই ঐক্যমত্য কমিশনের এত কাজকর্ম, শেষ পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কতটুকু হলো নাকি আরও অনৈক্য বাড়লো, যে প্রশ্নের সমাধান টানার চেষ্টা করা হচ্ছে গণভোটের মাধ্যমে। মোটা দাগে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের দিন। যেই গণভোটের প্রশ্ন হবে ঠিক এরকম, আমি যদি হুবহু পড়ি, আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এর সাথে জুড়ে দেওয়া আছে নিম্নলিখিত 4টি প্রস্তাব। আমার যতটুকু দেখে মনে হচ্ছে এই 4টি প্রস্তাব যদি আমরা রিডিংও পড়ি তাও অন্তত 40 থেকে 50 সেকেন্ড সময় লাগবে, এবং ভোট কেন্দ্রে গিয়ে এই প্রস্তাবসমূহ পড়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে হ্যাঁ অথবা না এর পক্ষে বিপক্ষে। এটি করতে গেলে একটা বড় সময় খরচ হবে। সেই প্রশ্নগুলো আমরা একে একে আসবো। শুরুতেই ডক্টর আসিফ শাহান, আপনার কাছে আসতে চাই। যে মতভিন্নতা দেখা দিয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, বলা হচ্ছিল ডক্টর ইউনূস তিনি অর্থনীতি ভালো বুঝলেও রাজনীতি ভালো বোঝেন না। এখন আবার বলা হচ্ছে তিনি রাজনীতি নাকি ভালোই বোঝেন। সব পক্ষকে ব্যালেন্স করে তিনি একটি সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে নোট অফ ডিসেন্টের বিপক্ষে যেই দলগুলো ছিল তাদেরকে একরকমের খুশি করার চেষ্টা করা হয়েছে নোট অফ ডিসেন্টগুলো তুলে নিয়ে। আবার বিএনপি গণভোটের পক্ষে ছিল নির্বাচনের দিন, অন্যরা এর বিপক্ষে ছিল, কিন্তু গণভোটের দিন নির্বাচনের দিন গণভোট দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন সরকার রাজনৈতিকভাবে এখানে একটা গুড সিদ্ধান্ত নিয়েছে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। গুড কিনা আমি জানি না, কিন্তু আমি যেটা বলবো যে একটা কম্প্রোমাইজ ডিসিশন হচ্ছে গিয়ে তারা নিয়েছেন, একটা কম্প্রোমাইজ তারা করতে পেরেছেন। দেখুন, এইখানে যে জিনিসটা আমার মনে হয় খুব পরিষ্কার করে বোঝা দরকার, যে আমরা যত যাই বলি না কেন রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ কোনো একটা ব্যাপারে ঐক্যমত হবে, এই জায়গাটা আমার মনে হয় আশা করা ডিফিকাল্ট। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব উদ্দেশ্য থাকে, ক্ষমতায় যাবার একটা চেষ্টা থাকে, সেই অনুযায়ী তারা হচ্ছে গিয়ে যে প্রস্তাবগুলো আছে সেটাকে তারা বিবেচনা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটার পরেও প্রিন্সিপাল যে বিষয়গুলো আপনি যদি দেখেন, যে দ্বিমতের জায়গাগুলো হচ্ছে অনেক ক্ষেত্রেই প্রক্রিয়ায়, যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে এটা নিয়ে দ্বিমত নেই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আপনার কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে দ্বিমত আছে। কনস্টিটিউশনাল পজিশনগুলোর ক্ষেত্রেও এইখানে হচ্ছে গিয়ে একই ধরনের কথা। সো আপনার এই যে, কারণ এই প্রক্রিয়াগুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট, এই প্রক্রিয়াগুলোর উপরে ডিপেন্ড করবে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারবে কিনা, সেইটা আবার একই সাথে ডিটারমাইন করবে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবার পরে কতখানি পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। সো অ্যাকচুয়ালি আপনার সবাইকে খুশি করা এইটা অ্যাবসলিউটলি পসিবল না। এখন সরকারের হাতে যে অপশনগুলো ছিল, সরকার যদি কোনো একটা পক্ষে, সেটা বিএনপি হোক বা এনসিপি জামাত যেদিকেই হোক, তাদের ডিসিশনটা যদি পুরোপুরি ওই দলটার পক্ষে যেত, তাহলে অফকোর্স সেটা একটা বাইনারি সিচুয়েশন তৈরি করতো, যে একদল খুশি একজন অখুশি, এবং সেক্ষেত্রে পুরো প্রস্তাবটা ভেস্তে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি যেটা বললাম যে সবাইকে আপনার খুশি করা সম্ভব না, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন এখন পর্যন্ত যে প্রক্রিয়া,
কেউই সম্পূর্ণ অখুশি না, আবার কেউই হচ্ছে যে একদম খুশির সাথে এটাকে এমব্রেস করে নিচ্ছেন সেটা না। প্রত্যেকেরই কিছু না কিছু এখানে পাবার আছে, কিছু না কিছু দেওয়ার আছে। এখন এই কম্প্রোমাইজ সিচুয়েশন থেকে আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো যেটা বিবেচনা করতে হবে যে আমি এই জায়গাটা থেকে আমি সব কিছু পাবো না, আমার পক্ষে সব কিছু পাওয়া সম্ভব না। আমি যেটুকু পেয়েছি সেটাকে যদি আমি চ্যালেঞ্জ করি তাহলে সেইটা ফেব্রুয়ারির নির্বাচনকে কোনো ধরনের শঙ্কার মধ্যে ফেলবে কিনা, সংকটের মধ্যে ফেলবে কিনা, এবং সেই সংকটটা আমি আসলে এফোর্ড করতে পারবো কিনা, এবং সেই সংকটের যে কনসিকোয়েন্স হবে আমি যদি এখানে এখনও ঝামেলা করি তাহলে হচ্ছে গিয়ে এটার কনসিকোয়েন্স যেটা হবে সেটা আমার জন্য ক্ষতিকর হবে কিনা। আমার মনে হয় সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে কম্প্রোমাইজ যে সলিউশনটা সরকার নিয়ে এসেছে সেটা রাজনৈতিক দলগুলোকে ওই রকম একটা জায়গায় যে একটু অখুশি হয়ে এটাকে শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে নির্বাচনে নিয়ে যাওয়া, সেই দিকের একটা রাস্তায় ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা তৈরি হয়েছে। অনেকে মনে করছে এর মধ্য দিয়ে একটা সংকট কেটে গেল, হয়তো জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে, গণভোটের তারিখও ঠিক হয়ে গেল। জনাব শিশির মনির, আপনার কাছে যদি আসি, আপনি জামাতের হয়ে এবারে সুনামগঞ্জে নির্বাচনও করছেন এবং একই সাথে এই যে দীর্ঘ আলাপ আলোচনা ঐকমত্য কমিশনের আপনি লম্বা সময় ধরে সেখানে যুক্ত ছিলেন, আপনার মতামত দিয়েছেন। আপনার কাছে যেটি জানতে চাই, সংকট কি কেটে গেল? জামাত আজকে বলেছে, গতকালকে বলেছে যে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। একই দিনে যে গণভোট, জাতীয় নির্বাচন হলে মানুষ জাতীয় নির্বাচনটার প্রতি গুরুত্ব দেবে, গণভোটটার প্রতি গুরুত্ব না দেবে না, হয়তো অনেকে ভোট না দিয়ে বেরিয়ে আসবে। এটি নিয়ে মতভিন্নতা এক ধরনের দেখা যায়। আবার বিএনপি যুক্তি ছিল এরকম যে যদি আগে গণভোট আয়োজন করা হয়, গণভোটে অনেকে নাও যেতে পারে, যেহেতু জাতীয় নির্বাচনে অনেক মানুষ যায়, ওই সুবাদে গিয়ে ভোট দিয়ে আসবে। এই ট্রিকি জায়গাগুলো আছে। আজকের জামাতের যেটি প্রশ্ন, যে তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথমত, সংকট কি কাটলো, জামাত কি তা মনে করে? আর কোন সেই তিন উপদেষ্টা? দেখুন, রাজনৈতিক এই মতপার্থক্যতা থাকাটাকে আমি ভালো চোখেই দেখি, থাকাই উচিত, পক্ষে বিপক্ষে থাকতে হবে। এই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিসের মধ্য দিয়েই মানুষ পরিপক্কতা অর্জন করে। তো সরকারের সিদ্ধান্তটা কঠোর হোক, এটাও আমি চাই, এবং আরও আগে হলে আরও ভালো হতো। এতদিন ক্ষেপণ করেছে দেখেই আস্তে 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 জিনিসটা ফ্লুইড হয়েছে, নানান ইস্যু এখানে ডেভেলপ করেছে। যত সময় আমরা ব্যয় করেছি, এত সময় ব্যয় না করেই কাজ করতে পারলে অনেক আগেই এগুলো রিজলভ হয়ে যেত। তারপরেও আমি মনে করি যে যে প্রক্রিয়া এতটুকু অগ্রসর হয়েছে, ইটস এ গুড অ্যাডভান্সমেন্ট। ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারপরে যে রেকমেন্ডেশন তারা দিয়েছিলেন, সেই রেকমেন্ডেশনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার একটা ইন বিটুইন রাস্তা অবলম্বন করার চেষ্টা করেছে। বিএনপির মূল অবজেকশনটা আমি দেখতে পেরেছি, তাদের নোট অফ ডিসেন্টটাকে কনসিডার না করার কারণেই তারা ঐকমত্য কমিশনকে প্রতারক বলেছে। এবং ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছিল, সেই প্রস্তাবটা হয়েছিল বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা দুটো অপশন দিয়েছিল। এই দুটো অপশনকেই মধ্যে আজকে যে আদেশটা জারি হয়েছে গতকালকে, সেখানে দেখা যাচ্ছে সরকার দ্বিতীয় প্রস্তাবটাকে, ঐকমত্য কমিশনের দেওয়া দ্বিতীয় প্রস্তাবটাকে গ্রহণ করেছেন অনেকাংশে, পুরোপুরি না। আর যে সমস্ত বিষয় এখানে ডিসেন্টিং দিয়েছিল বিএনপি, তার মধ্যে মেজরটা হলো উচ্চকক্ষে পিআর, ভোটিং সিস্টেমের আলোকে পিআর। এই জায়গাটাতে সরকার সেপারেট জনগণের মতামত জানতে চেয়েছে। আরেকটা সাংবিধানিক যে কটা বিষয় আছে, ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান, এটাকেও বিএনপির ডিসেন্টিং পার্ট থেকে তুলে নিয়ে এসে আলাদা করে ভোটে দিচ্ছে, আর 30টাকে ভোটে দিচ্ছে, যেগুলো ঐকমত্য হয়েছে। এর বাইরে যেগুলো আছে, যেগুলোকে সরকার বলতেছেন এখানে অপরাপর সংস্কার, এই অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছে। ফলে এখানে ক্যালকুলেশন করেছে, এটা বোঝাই যাচ্ছে কোনোটা ডাইনে নিয়েছেন, কোনোটা বামে নিয়েছেন, কোনোটা সোজা থেকেছেন। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জন্য কাছাকাছি আসাটা সহজ হবে। কেউই লেফট আউট ফিল করবে না, কেউই মনে করবে না যে আমাকে পরিপূর্ণভাবে ছুঁড়ে ফেলেছে, সকলেই মনে করবে আমার কিছু রেখেছে, কিছু ফেলেছে। জামাত কি দুটি গোল মিস করেছে? জামাত পিআর নিয়ে মাঝখানে রাজপথে খুব সক্রিয় হচ্ছিল, এখন আর পিআরের কথা বলছে না। জামাত গণভোট চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে, সেটিও হলো না। জামাত কি রাজনৈতিকভাবে অনেকটা পরাজিত হয়েছে, কিংবা আপনি কি মনে করেন নাকি তাকে পরাজিত করা হয়েছে? এমনটি কি মনে করেন? জয় পরাজয়ের প্রশ্ন না এখানে। এখানে প্রশ্নটা হলো কোনটা রাষ্ট্রের জন্য ভালো। উচ্চকক্ষে পিআর হয়েছে, জামাত দুই কক্ষেই চেয়েছিল, একটাতে তো হচ্ছে, একটা তো গণভোটে যাচ্ছে,
দুটো না গেলে। জামাত মনে হয় পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল, পিআর না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, কিন্তু নির্বাচন তো পিআর পদ্ধতিতে হচ্ছে না, নির্বাচন হচ্ছে স্বাভাবিক নিয়মে। পিআরটা হচ্ছে, আমি ইন্টারাপ্ট করলাম না, শিশির ভাই বলেন। করেন, অসুবিধা না বলেন, আপনি বলেন। আমি আসবো আপনার কাছে। জামাত আপনি যে পিআর এর কথা বলেছে, এই পিআরই উচ্চকক্ষে হয়েছে, এর কোনো ডিস্টিংশন নাই। এখানে ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। জামাত বলেছিল এই উচ্চকক্ষ না, শুধু নিম্নকক্ষও একই সিস্টেমে গঠিত হবে। সুতরাং একটা পার্ট অ্যাকসেপ্টেড, আরেকটা পার্টকে এই আদেশের মধ্যে অ্যাকসেপ্ট করা হয়নি। জি, আর অনেকগুলো বিষয় জানার আরেকটা আছে যেটা ভোট দেওয়ার ক্ষেত্রে 1 দিন আর 2 দিন। ঐকমত্য কমিশন বলছিল 1 দিনও হতে পারে, আলাদাও হতে পারে। এর মধ্যে সরকার একটা অ্যাকসেপ্ট করেছে। তারপরে জামাত রিয়েকশন দেখিয়েছে, আজকে 8টি দল রিয়েকশন দেখিয়েছে। এটি একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা কনক্লুশনে যাক, এটা আমি এক্সপেক্ট বলে করি। আপনারা মনে করেন। আর সেকেন্ড বলছেন 3 জন উপদেষ্টার কথা। এটি আমরা আসবো আপনার কাছে নিশ্চয়ই, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা আলোচনার। শাহেদ আলম, আপনার কাছে আসতে চাই। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এখন আপনি ইনফ্লুয়েন্সার বলি কিংবা আপনি অ্যাক্টিভিস্ট বলি অনেক কিছুই করছেন, এবং আপনার কথায়, কাজে, লেখায়, ভিডিওতে আপনার বিএনপির যে ভাষা, বিএনপির যে রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে অনেক কিছু মিলে যাচ্ছে, ফলে অনেকেই মনে করছেন আপনি বিএনপির প্রতিনিধি কিংবা তাদের জন্য কথা বলছেন। কিন্তু আপনি দাবি করেন আপনি বাংলাদেশে একটি মধ্যমপন্থার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটির জন্যই কাজ করছেন। আপনার কাছে যেটি জানতে চাই যে রাজনৈতিক অনাস্থার কারণেই এই গণভোটের প্রশ্ন আসে। রাজনৈতিক যদি আস্থা থাকতো, দলের যে ক্ষমতায় আসবে সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের রাস্তা তৈরি করবে এবং বাস্তবায়ন করবে। কেউ এসে এটাকে যাতে ছুঁড়ে ফেলে না দেয়, সেই জন্য গণভোটের মাধ্যমে একটা আইনি ভিত্তি রাস্তা খোঁজা হচ্ছে। এই যে অনিশ্চয়তা, এটি তো সহজে কাটছে না। তো আপনার কাছে সহজ কথায় যে প্রশ্ন, বিএনপি নোট অফ ডিসেন্টগুলো তো থাকছে না, তাহলে কি এই গণভোটের না ক্যাম্পিংয়ে যাবে বিএনপি? কি মনে করেন আপনি? খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়। আমি প্রথমে ধন্যবাদ দিই শিশির মনিকে সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য, আইনজীবী হওয়ার জন্য। দেখুন, পুরো জিনিসটা আমি যেটা দেখি সেটা হলো যে একটা সলিউশনে আসা গিয়েছে গতকালকে সরকারের এই যে প্রজ্ঞাপন, দুঃখিত যে অধ্যাদেশ জারির মাধ্যমে আপাতত এটা মনে হচ্ছে একটা সলিউশন, কিন্তু এই সলিউশন কোনো সলিউশন না, সেইটা আমি মনে করি। এই কারণে মনে করি, দেখুন 1947 সালে 8.5 কোটি 8.8 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটা সীমারেখা হয় যখন ব্রিটিশরা এখান থেকে চলে যায়। র্যাডক্লিফ, তিনি এই দেশের ভৌগোলিক অবস্থান জানতেন না, মানুষের বিষয় জানতেন না, তিনি লন্ডনে বসে এটার ড্রয়িংটা করেছিলেন। সেখান থেকে কি ওই সীমারেখার দ্বন্দ্ব আমরা এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছি না? এখনো আমার পঞ্চগড়ে দহগ্রাম ছিটমহল এটা ভারতের অধীনে না? সিকিম কি দখল হয়ে যায় না? হায়দ্রাবাদ কি দখল হয়ে যায় না? জম্মু কাশ্মীর কি দখল হয়ে যায় না? লক্ষ লক্ষ মানুষ কি প্রাণ যায় না? আজকে আমি যেটা দেখি, আমার কারোর প্রতি দোষারোপ কিংবা অন্য ছাড়া আমি ওরকমই দেখি যে কোনো ভাতে গোজামিল দিয়ে একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে, যেই সব বিধিবিধান গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় এইটার অধ্যাদেশ জারি করা হয়েছে, প্রজ্ঞাপন জারি না করে। অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি একমাত্র 93 বলে, কিন্তু এখানে বলা হয়েছে যে জনগণের অভিপ্রায়ের বলে অধ্যাদেশ। এটার কোনো আইনগত ভিত্তি থাকার কথা না। আপনি বলবেন যে অভ্যুত্থান তো আইন মেনে হয়নি, এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতা যদি আমরা ধরে নেই, তাহলে অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার, রাজনৈতিক দলগুলো সবাই মিলে বসে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য যে ওয়াদা করেছে, টেলিভিশনের সামনে ডিবেট করেছে, লক্ষ কোটি মানুষের সামনে সই করেছে, এইটার পরে সেটাই একটা আইনি ভিত্তি হওয়া উচিত ছিল। সেটা না করে কেবলমাত্র একেবারে বিবেক আবেগের বশবর্তী হয়ে এটার আইনি ভিত্তি চাওয়ার যে দাবি তোলা হলো রাজনৈতিক দলের কাছ থেকে, সেটা করতে যে এমন একটা আইনি ভিত্তি দেওয়া হলো যেটার কোনো সাংবিধানিক কোনো ব্লুপ্রিন্ট নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে 4টা বিষয়ে এমন না যে 4টা বিষয় দিলাম, 4টার কতে আপনি হ্যাঁ দেন, খতে না দেন, গতে হ্যাঁ দেন, আবার ঘতে আপনি না দেন। নো, 4টা আপনাকে মানতে হবে অথবা মানতে হবে না। এই 4টার মধ্যে প্রথমটা আমি মানতে পারি, দ্বিতীয়টা তো আমার নাও মানতে পারি। সেই বিষয়গুলো রাখা হয়নি। সুতরাং এটাতে না ভোট জয়যুক্ত হবে কিনা,
অনেকেই সেই বলছেন যে প্রশ্নগুলো বিএনপি আসবো আমরা, ছোট ছোট আমি ধরে ধরে এখানে একাডেমিশিয়ান আছেন, আইনজীবী আছেন, আপনার কাছেও আসবো। যে প্রশ্নটি রেখেছিলাম আপনার কাছে, যেহেতু বিএনপির অনেকগুলো ডিসপিউটের জায়গা আছে, তবে বিএনপি একটা জায়গায় সন্তুষ্ট যে হ্যাঁ নির্বাচনের দিন গণভোটটা হচ্ছে। আপনার কি মনে হয় বিএনপি এই গণভোটে না ক্যাম্পেইনে যাওয়ার যৌক্তিকতাগুলো আছে? এটা খুবই ট্রিকি একটা পজিশনে দল হিসেবে বিএনপি। আমি আজকে দেখলাম জয়নুল আবেদিন ফারুক তার নির্বাচন এলাকায় না ভোট দেওয়ার জন্য বলেছে। আমি সোশ্যাল মিডিয়াতে বিএনপির যত মানুষকে দেখছি তারা বলছে যে না ভোট। আবার যারা আওয়ামী সমর্থক আছে যারা নির্বাচনে যোগ দিবে কি দিবে না আমরা জানি না, তারা তো একেবারেই না ভোট। সুতরাং না ভোট যদি জয়যুক্ত হয় এখানে সব মিলিয়ে, এবং বিএনপি যদি না ভোটের প্রচারণা চালায় রাজনৈতিকভাবে, তাদেরকে ওই যে আমি বললাম যে 1947-এর দেশভাগের যেই থিওরি, এইটা আমাদের এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করে নাই, ডিসপিউট ছিল। স্টিল আজকেও যদি এখানে না ভোট পাশ হয় কিংবা হ্যাঁ ভোট পাশ হয়, এটাকে কেন্দ্র করে না ভোট পাশ হলে সহজেই জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্য দল বলবে বিএনপি ফ্যাসিবাদ কায়েম করবে, এই জন্য তারা না ভোটে ভোট দিছে, বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, সুতরাং বিএনপিকে সামলাও। আর হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিএনপি ওই বাধ্যবাধকতার মধ্যে পড়বে যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ, যেখানে অ্যাবসার্ড বিষয়, ধরেন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, ন্যায়পাল এবং অন্যান্য বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য বলা হচ্ছে যে যার ম্যাক্সিমাম সদস্য থাকবে বিরোধী দল থেকে, এবং বলছে নিরপেক্ষ। আচ্ছা আপনি বলেন তো দেখি আমাদের মধ্যে কে নিরপেক্ষ? নিরপেক্ষ বলে শব্দটা কোনভাবে আপনি দেখেন? দেশের পক্ষপাত যদি আপনি থাকে, হ্যাঁ সেটা হলো সর্বোচ্চ বিষয়, কিন্তু এইসব আইনি ম্যারপ্যাচের মধ্য দিয়ে এই কারণেই নোট অফ ডিসেন্ট শব্দটা এসেছে, যে আপনি যেভাবে সরল চোখে দেখছেন র্যাডক্লিফের মতো যে এইটা করলেই হয়ে যাবে, সেইটা না। রাষ্ট্র পরিচালনা 18 কোটি মানুষের নেতৃত্ব দেওয়া, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য অনেক বিষয় কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এবং সেখানে পার্লামেন্টে দেখুন নেদারল্যান্ডে পিআর পদ্ধতির নির্বাচন হবে কি হবে না সেটা সিদ্ধান্ত তারা আলোচনা শুরু করেছে 1970 সালে, বাস্তবায়ন হয়েছে 1990 সালে, অর্থাৎ 20 বছর তারা এটার ট্রায়াল অ্যান্ড রান প্রসেসে তারা আগিয়েছে। আমাদের এখানে জাস্ট 9 মাসের মধ্যে বললাম পিআর হয়ে যাবে, পিআর হয়ে যাবে। এটি নিঃসন্দেহে মানে হঠাৎ করে হবার বিষয় না। আপনার কাছে আসবো, আপনার প্রশ্নের কথা সূত্র ধরে যদি ডক্টর আসিফ শাহনের কাছে আসি, যে আপনি বলছিলেন যদি শেষ পর্যন্ত যদি বিএনপি এটা না ভোট দেয় বা আওয়ামী লীগও না ভোট দেয় বা যে কেউ না ভোটের সংখ্যা যদি বেশি পড়ে, তাহলে এই জুলাই সনদ কিংবা রাষ্ট্র সংস্কারের ভবিষ্যৎ আসলে কি? এই গোটা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, আপনি কি মনে করেন কোনো কারণে যদি না ভোট বেশি হয়ে যায় তখন এটা ভবিষ্যৎ? আমি একটু এটা বলার আগে আমি যদি একটু সময় পাই, শাহেদ ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে। আমি যদি একটু এই প্রশ্নটা অ্যাড্রেস করতে পারি, এই প্রশ্নটা আমার মনে হয় এটা অনেক দিন ধরেই দেখছি, এবং আমার মনে হয় এই প্রশ্নটাকে অ্যাড্রেস করা দরকার, যে এইটা আসলে বিরোধী দলের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছে কিনা। আমার মনে হয় এইখানে আমাদের একটু ভুল হচ্ছে, আমার মনে হয় এই ভুলটা ক্ল্যারিফাই করা দরকার। প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটার জন্য যে সার্চ কমিটি আছে, সেই সার্চ কমিটিতে কিন্তু সিম্পল মেজরিটিতে ভোট হবে না, মানে এটা 4-3 হবে না, আপনার 2/3 মেজরিটি, তার মানে 7 জনের মধ্যে 5 জনের একমত হতে হবে। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, ধরেন আপনার কথা যদি আমি ধরেও নিই যে অপোজিশন থেকে একজন বেশি আছে, তাহলেও কিন্তু হচ্ছে আপনার গভর্নমেন্টের মিনিমাম আপনার 2 জনকে রাজি করাতে হবে, একজনকে রাজি করাতে হবে। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। সো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেকেন্ড যেটা, যেমন পাবলিক সার্ভিস কমিশন, আমি একটু ওইটার সার্চ কমিটির সেটা একটু বলি, এবং এখানে কেন কনফিউশনটা তৈরি হয় সেটা আমি একটু ক্লিয়ার করি। এখানে যে সিলেকশন কমিটিটার কথা বলা হয়েছে, সেখানে প্রথমে আছেন হচ্ছে স্পিকার, উনি হচ্ছেন সরকারের, ডেপুটি স্পিকার বিরোধী দলের, চিফ হুইপ গভর্নমেন্টের সরকারের, চিফ হুইপ অফ দ্য পার্লামেন্ট, চিফ হুইপ অফ দ্য অপোজিশন, এটা হচ্ছে কি আপনার অপোজিশনের 2 হলো, আরেকটা অপোজিশন থেকে একজন মেম্বার, 3-2 হলো। এরপরে দেখেন যেটা বলা হয়েছে, দ্য চেয়ারপারসন অফ দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন অর হেলথ, প্রযোজ্য ক্ষেত্রে। এইখানে কনফিউশনটা হচ্ছে, অনেকে মনে করছেন যে এটা বিরোধী দলেরই হবে, কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, আপনি যদি জুলাই সনদটা দেখেন, সেখানে শুধুমাত্র 4টা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ক্ষেত্রে বলা হয়েছে এই 4টা স্পেসিফিক্যালি বিরোধী দল থেকে হবে। এটা হচ্ছে আপনার হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কমিটি অন আন্ডারটেকিংস, কমিটি অন এস্টিমেটস, আর একটা হচ্ছে কমিটি অন প্রিভিলেজ। এই 4টার ক্ষেত্রে বলা হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আসন সংখ্যার অনুপাতে। তার মানে আপনার ধরেন হচ্ছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যদি 40টা থাকে, সেই 40টার মধ্যে সবগুলোর হেড কিন্তু বিরোধী দল হবে না। এখন তার মানে হচ্ছে এই যে আপনার এখানে যেই এডুকেশন আর হেলথ মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটি, বা 7 নম্বরে মোপা বা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে স্ট্যান্ডিং কমিটি, এইটার হেড কে হবেন? মজার ব্যাপারটা হচ্ছে এইটার হেডকে ঠিক করবেন
এটা জানার জন্য আপনাকে দেখতে হবে হচ্ছে গিয়ে আপনার যদি পার্লামেন্টারের যে রুলস অফ প্রসিডিউর আছে বাংলাদেশ পার্লামেন্টের, সেটাতে যদি যান, 248-এ যদি যান, সেইখানে দেখবেন এইটা নির্ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিকার। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, স্পিকার যেহেতু সরকারি দলের, ভেরি আনলাইকলি যে মোপা বা ফাইন্যান্স বা যেটা হচ্ছে গিয়ে এই সার্চ কমিটির দায়িত্ব পালন করবে, তার হেডটা অপোজিশনকে দেওয়া হবে। আপনি যদি সেই হিসেবে দেখেন, তাহলে কিন্তু এখানে 4 জন হচ্ছে সরকারি দলের, 3 জন হচ্ছে অপোজিশনের। কিন্তু এই ডক্টর 4 আসিফ জন জাহান, সরকারি আমরা দল নিয়েও এই- আমরা লাস্ট লাইনটা, জি, জি। আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন না। আপনাকে একজন অপোজিশনকে রাজি করাতে হবে আপনার পছন্দসই লোককে নিয়োগ দেওয়ার জন্য। সো এখানে কিন্তু একদম যে কোনো মেজরিটি হলে সে অনুযায়ী ডিসিশন হয়ে যাবে, এই ঘটনাটা কিন্তু সেটা হবে না। একটার কথা বললেন, আমি বাকিগুলো বলছি আমরা অনেকগুলোর কথা বলছি। আসলে বাকিগুলোও এই তাই। আমি গোটা একটা জুলাই একটা সনদ করে জুড়ে বলতে পড়তে পারি। পড়তে এত একাডেমিক আলোচনা এবং আইন বিধিবিধান অনেক বিষয় বিশ্লেষণ করবার, সেটি নিয়ে আসলে আমাদের এই স্বল্প পরিসরের সুযোগ কম। আমরা একটা বিরতি নেওয়ার সময় হবে, তার আগে ছোট্ট করে যদি আপনার কাছে যেই প্রশ্নটি রেখেছিলাম, যে কোন 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে, আমি একটা জবাব দিব না। এখন দিবেন সময় না পরে দিবেন? আপনি বিরতির পর বেশি সময় নিয়ে বলবার সুযোগ তখন পাবেন। দেব আমি জবাব। আর এই প্রশ্নের আপনি উত্তর দিতে চান আমরা কিনা? বলবো না সেই কোন উপদেষ্টার কথা আমরা বলছি। কেন মনে হচ্ছে এমনটা? সাসপিশনটা ডেভেলপ করেছিল যখন জুলাই প্রক্লেমেশন দেওয়া হয়েছিল। জুলাই প্রক্লেমেশনের যে ড্রাফটটা আমাদেরকে দেখানো হয়েছে আর যেটা পাবলিকলি ঘোষণা করা হয়েছে, দুটার মধ্যে পার্থক্য ছিল। এনসিপিও এই জন্য রাগান্বিত হয়েছিল, আমরাও রাগান্বিত হয়েছিলাম। এরপরে দেখা গেল যে এটা কোথায় চেঞ্জ হয়েছে, হু চেঞ্জড দ্য ভার্সন। সাবসিকুয়েন্টলি আমরা পেয়েছি কোথায় চেঞ্জ করা হয়েছে। তাদেরকেই দেখা যাচ্ছে এখন পার্টিকুলার দলের পক্ষে দে আর ভেরি অ্যাক্টিভ। এই কথা আমরা অথরিটেটিভলি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের কাছে আমরা এই প্রশ্ন উত্থাপন করব। পাবলিকলি আমরা কোনো ব্যক্তি বিশেষকে মেলাইন করতে চাই না। জি, আপনার কাছেই ফিরবো। আমরা একটা ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। খানিকক্ষণের বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক, সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন মুক্ত কণ্ঠ। আমাদের আজকের আলোচনার বিষয় ভোট এবং গণভোট। আমাদের সঙ্গে আছে 3 জন অতিথি। আমরা বিরতির আগে কথা বলছিলাম জনাব শিশির মনিরের সাথে। আপনি যেখানে ছিলেন সেখান থেকে বলবেন, সাথে একটু যদি যোগ করে দেই, আপনি একজন আইনজীবী, বিচার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আপনি বিশ্লেষণ করে থাকেন। এই নির্বাচনের দিন যে গণভোটটা হবে, একটা ভোটাভুটির জন্য যে সময়টা লাগে, যদি ধরে নেই সাধারণ একটা ভোট দিতে গোপন বুথে যাবে, সে একটা সিল মারবে, ভাঁজ করবে, ব্যালটে ফেলবে, সব মিলে 30 সেকেন্ড থেকে মিনিট খানেকের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে আবার যে প্রশ্ন দেওয়া হয়েছে গণভোটের জন্য, তার সঙ্গে আবার 4টা প্রস্তাব আছে, সেগুলো পড়ে দেখা, এই সবগুলো করতে কেমন সময় লাগবে? ধরা যাক যদি 60 থেকে 70% মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে আসে, সকাল 8টা থেকে শুরু হয়ে যদি বিকেল 4টা পর্যন্ত ভোট হয়, এই সময়ের মধ্যে এই সব কিছু কমপ্লিট করে ভোট, গণভোট দুটো কমপ্লিট করতে কি পারা যাবে? যদি পারা না যায়, তাহলে যারা নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে পারলেন না, তাদের পরিস্থিতি, পরিণতি কি হবে? এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ফার্স্ট কথা বা সেরকম পরিস্থিতি তৈরি হবে কিনা? আমি সাংবাদিক ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। উনি ব্যথিত হয়েছেন যে এখানে অর্ডিন্যান্স জারি করা হলো না কেন, সংবিধানের বাইরে যাওয়া হলো কেন। এখানে দেখবেন এই আদেশটা শুরুতে কিভাবে আদেশ জারি হলো তার বর্ণনা দিচ্ছেন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করা হলো সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক। এটি তার ভ্যালিডিটি। এখান থেকে যদি কেউ সরতে চায়, গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে যদি কেউ সরতে চায় সংবিধানের কথা বলে, দ্যাট উইল বি ব্ল্যান্ডার, দ্যাট উইল বি রিয়েল ইনকনসিডারেশন। তাহলে কোনো কিছু মেলাতে পারবে না। এখনকার সরকারের ফাংশন, ঐকমত্য কমিশন, সংস্কার, বিচার, এভরিথিং উইল বি আন্ডার কোয়েশ্চেন। দিস ইজ দ্য অনলি সলিউশন, কনস্টিটিউশনাল সলিউশন। পৃথিবীর যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, all জায়গায় রেফারেন্স পয়েন্ট ওয়াজ দি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। This is the constituent power of the people for the first time recognized in our jurisdiction after the গণ অভ্যুত্থান। এটাই সিস্টেম। কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স সম্পর্কে ধারণা থাকলে যারা পড়েন, যারা পড়ান, যারা এর সঙ্গে যুক্ত আছেন, এটাই একমাত্র মেকানিজম। এখন কনস্টিটিউশন সংশোধনের চেষ্টা করা হচ্ছে, অর্ডিন্যান্স দিয়ে করা হবে? হাউ, ওয়্যার? এখনকার যে সিস্টেমটা আমরা ফলো করছি, এটা উইদিন দ্য কনস্টিটিউশন? হাউ,
106? নো। এই বিতর্ক এনাফ হয়েছে। একটা মাত্রই সলিউশন আছে, এই বিতর্কের ক্রাক্স যারা গণ অভ্যুত্থানকে সোর্স ধরবে তাদের জন্যই এই প্রসেস অ্যাপ্লিকেবল। যারা গণ অভ্যুত্থানের সোর্স থেকে সরে যাবে তারা আর কোনো ডানে বামে উত্তরে দক্ষিণে কোনো রাস্তা খুঁজে পাবে না, শুধু কোয়েশ্চেন করবে, আনসার পাবে না। সো দিস ইজ এ ভেরি কম্পিটেন্ট ডকুমেন্ট এবং আমি কনগ্রেচুলেশন জানাই এই সরকারকে, তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে আদেশের মধ্যে এইভাবে ধারণ করেছেন, এটা তারা একটা অত্যন্ত সাহসের কাজ করেছেন, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কাজ করেছেন, পিপলস পাওয়ারটাকে তারা হোল্ড করেছেন। দ্যাট ইজ, ইট শুড বি লাইক দিস। আর সেকেন্ড বলছেন যে বোথে গিয়ে 2টা জায়গায় 2টা ব্যালটে 4টা প্রশ্ন পড়ে আনসার দিতে টাইমে কোলাবে কিনা। আমরা দেখেছি আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট, এখানে যদি বলি অতীতে কিন্তু গণভোট 3টি হয়েছে, সেখানে 1টি করে প্রশ্ন ছিল। আমি বলছি আপনাকে, তাহলে আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হয়, এক ব্যক্তি একাধিক ভোট দেয়, চেয়ারম্যানের একটা দেয়, মেম্বারের একটা দেয়। উপজেলা পরিষদে যে ভোট হয়, চেয়ারম্যানের একটা দেয়, ভাইস চেয়ারম্যান একটা দেয়, মহিলা ভাইস চেয়ারম্যান আছে একটা, ওটাও দেয়। ফলে আবার যে 4টা প্রশ্ন এখানে আছে, এই 4টা প্রশ্ন আগে থেকে সার্কুলেট করা উচিত বলে আমি মনে করি। এভরি পাবলিক ডোমেনে, সরকারের পক্ষ থেকে না, ইলেকশন কমিশনের পক্ষ থেকে সব জায়গায় অ্যাওয়ারনেস বিল্ডিং এবং ক্যাম্পেইন বিল্ডিং সব কিছু করে সাফিসিয়েন্টলি ক্লিয়ার করা দরকার টু দি পাবলিক, সোশ্যাল মিডিয়া, এভরিওয়্যার, যেন প্রশ্নটা কি এটা নিয়ে যেন ইলেকশনের বোতের ভিতরে গিয়ে চিন্তা করতে না হয়। তার সামনে শুধু অপশন থাকবে, সে হা দিবে না দিবে। এবং এই ক্ষেত্রে টাইমের খুব বেশি এলোমেলো হবে বলে আমার কাছে মনে হয় না। আপনার কথা ধরে যেটা আপনি বলছেন যে কিভাবে এটাকে প্রচারণার মাধ্যমে জনগণকে জানানো যায়, তাহলে কি আপনি এটাকে সহজ করার কথাই বলছেন বা সম্ভাব্য করার কথাই বলছেন। তাহলে জামাত ইসলামী মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে একই দিনে এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, মেনে নিচ্ছে? না না, দিস ইজ রং। এটা আপনি ফেলাসাস আর্গুমেন্ট, যুক্তিবিদ্যায় বলে এটার নাম হলো ইনহারেন্টলি ভুল আর্গুমেন্ট। আমি এটার বলছি, আমি এটার বলছি, ইট ডাজন্ট মিন যে আই এম সাপোর্টিং একসাথে হইতে হবে, বাট আমি বলছি বাংলাদেশি ইনস্ট্যান্সেস আছে। শাহজালাল, আপনার কাছে বাট সেম টাইম আনসারটা শুনেন না, আদারওয়াইজ কোশ্চেনটা আনরিজলভ থেকে যাবে। প্লিজ। কোশ্চেনটা হলো, আমরা যে আলাদা বলি করার জন্য, আমরা আলাদা বলছি এই জন্য, জিয়াউর রহমান সাহেবের সরকার একবার করেছিলেন এরকম কমন সেট, জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা। তখন তো এই প্রশ্ন আসে নাই যে প্রতিটার জন্য হা না দিতে হবে। কতগুলো নীতি পদ্ধতি ছিল তখন। এরশাদ সাহেব সিমিলার একটা করেছিলেন, বেগম জিয়া 1991 একটা করেছিলেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে আসার জন্য। গণভোট এরকম সেটিং সিস্টেমই হয়, তার্কিতে হয়েছে এরকম সেটিং সিস্টেমে। 58টা ইস্যু হানাদের নির্বাচিত হয়েছিল। সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন, দিস ইজ অলসো এ রং আর্গুমেন্ট, পসিবল। আসবো আপনার কাছে, সময় আমাদের কম, যদি আপনারা ছোট ছোট করে বলেন। আমরা গণভোট নিয়ে সাধারণ মানুষের অনেকগুলো বিষয় জানার আছে। আসলে কনসার্নের জায়গায় সাধারণ মানুষ এই গণভোট খায় না, মাথায় দেয় মানুষ। আজকে আমরা একটা রিপোর্ট করেছি, অনেকে এই জুলাই সনদ গণভোট সম্পর্কে কিছু জানেন না। আপনার কাছে প্রশ্ন, শাহেদ আলম, যে অনাস্থার জায়গাটা বিএনপি বারবার বলবার চেষ্টা করছে যে সংসদের মাধ্যমে যা করার করতে হবে এবং সংসদের ক্ষমতা খর্ব করা হবে না। বিএনপি আস্থা জায়গাটা কেন তৈরি করতে পারছে না? কেন শুধু গণভোট, আইনি ভিত্তি, এই কাঠামোগত একটা পদ্ধতিতে আস্থা রাখা হচ্ছে? কেন বিএনপি যদি আগামীতে পাওয়ার গঠন করবে, ক্ষমতা গঠন করবে বলেই মনে করা হচ্ছে, বিএনপি আসলে কতটা আস্থার জায়গা তৈরি করতে পারছে? কোনো সংকট দেখছেন আপনি? সংকট, আস্থার সংকটটাই বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। আমি অন্য কোনো সংকট দেখি না। এবং এই আস্থার সংকটগুলো কার মাধ্যমে তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? যাদের সাথে গত 17টা বছর বিএনপি রাজপথে ছিল, যাদের জন্য 3টা নির্বাচন প্রায় বয়কট করেছে, তাদের তরফ থেকেই আস্থার সংকটটা তৈরি হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই, কিংবা রাতের ভোট করেছে, দিনের ভোট করেছে, ডামি ভোট করেছে, বিএনপির হাতে যেন ক্ষমতাটা না যায় সেই কারণে। আজকে এই যে গণভোটের মাধ্যমে সংস্কারের আইনি বৈধতার নামে যেই প্রক্রিয়া কিংবা যেই অচলায়তন তৈরি করা হলো, এর পুরোটাই হলো বিএনপির হাতে যেন ক্ষমতাটা না যায়। সুতরাং আওয়ামী লীগ এবং জামায়াত এবং ক্ষেত্র বিশেষে নতুনদের ছাত্রদের দল এনসিপি, তাদের কমন আস্থার সংকটটা হলো যে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। সেই কারণে কিভাবে আইনি মারপ্যাচের মধ্য দিয়ে নতুন নতুন আবদার তোলা যায়, সেটার একটা প্রক্রিয়া আমরা দেখেছি। একটা হলো তো এটা দিবালোকের মতো স্পষ্ট যে গণঅভ্যুত্থান হয়েছে, সরকার গঠিত হয়েছে, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আলোচনা হয়েছে, ঐক্যমত্য তৈরি হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত হওয়ার পরে যে প্রশ্ন তোলা হচ্ছে যে স্বাক্ষর করার পর যে আইনি ভিত্তি দিতে হবে,
সো আমি মনে করি যে এগুলো আস্থার No, it's সংকটটা wrong information. না আমি For the first time, আমি you don't know. দেখুন আজকে You don't know the information. এনসিপি নামক দলটি You are hypothetically তারা saying যে something. আইনি ভিত্তির কথাও তারাও বলছে এবং এই যে গণভোট এইসব দাবিগুলো তারাও যে আজ পর্যন্ত তারা কিন্তু সিগনেচার করে নাই এটাতে, অথচ তাদেরকে তাদের সমর্থন পাওয়ার জন্য, তাদেরকে আস্থায় নেওয়ার জন্য একদম বাচ্চাদেরকে যেভাবে আইসক্রিম দেওয়া হয় যে ঠিক আছে তোমার একটা দাবি পূরণ করলাম, তোমার একটা দাবি পূরণ করলাম, তোমার একটা দাবি পূরণ করলাম করে একটা জগা খিচুড়ির কনসেপ্ট আমাদের সামনে দাঁড় করে দেওয়া হয়েছে, যেটার সাংবিধানিক সার্বভৌম যদি পার্লামেন্ট আমরা ধরে থাকি যে ৩০০ জন সংসদ সদস্য, তারা সেই সার্বভৌম পার্লামেন্টের অনেক কিছুকেই একেবারে সাংঘর্ষিক, যেটা বাংলাদেশের শাহদ্বীন মালিক পার্লামেন্ট আজকে বলেছে। সার্বভৌম না, আমার আপনি আপনার যদি জানেন না সময় থাকে তাহলে আমি পড়ে শোনাই শাহদ্বীন মালিক। শুনান, আপনার কাছে আসবো। বাংলাদেশের পার্লামেন্ট ইজ নট সার্বভৌম, এটা কেউ বলে না কখনো। পার্লামেন্ট সার্বভৌম না, নো, না, আমরা পার্লামেন্ট this is wrong sovereignty concept. দেশ না, মানে ওইটা পার্লামেন্ট হচ্ছে গিয়ে- sovereign country is not Bangladesh. তাহলে You have to understand না this তাহলে point. আমাকে একটু আমার জানার ঘাটতি থাকতে পারে, সোভার্ন কি তাহলে আমাদের? Sovereign is the constitution, not the parliament. যে আমরা সেই সংবিধান নাকি সংসদ কোনটা সভরেন, আমরা এই বিতর্কে এখন যেতে চাই না। আমরা এই গণভোট নিয়ে যদি আরো কতগুলো প্রশ্ন জানতে চাই, আপনি একজন গবেষক এবং শিক্ষক, আসলে এই গণভোটটা কোন পরিস্থিতি তৈরি করছে? আমরা যদি ধরে নেই যে 50% মানুষ ভোট দেবে, যদি ধরে নেই, তার মধ্যে এই গণভোটের যে প্রশ্নসমূহ সেগুলো বুঝতে পারা বা না পারার কারণে কিংবা কেউ সচেতনভাবে অ্যাভয়েড করে এই 50%-এর মধ্যে 20% মানুষ গণভোটে অংশ নেবে। এই 20% মধ্যে যদি 11% না ভোট দেয়, তাহলে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাবে? আপনার কাছে কি মনে হয় এই গণভোটের যে ফরম্যাট এবার রচনা করা হয়েছে সেটা কি ধরনের পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে প্র্যাকটিক্যালি? না, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, এবং মানে যেটা হচ্ছে যে এই প্রশ্নগুলোর অনেকগুলোর উত্তর আমরা পাবো, কারণ এখানে এই ডকুমেন্টে যেটা বলা হয়েছে যে আপনার এটার জন্য একটা অর্ডার দেওয়া হবে কিভাবে গণভোটটা order হবে, দেওয়া হবে সো সেইখানে এর অনেকগুলো হয়তো ক্ল্যারিফাই হবে। কিন্তু আমি একটু বলি যে গ্লোবাল মানে বিভিন্ন ইস্যুগুলো যে জিনিসটা বলে, এইটা খুব পরিষ্কার একটা জিনিস যে এই যে প্রশ্ন, মানে গণভোটের যে কোনো কিছুকে আপনার খুব ক্লিয়ার অ্যান্ড হচ্ছে গিয়ে প্রেসাইজ সিম্পলিফাইড কোয়েশ্চেন থাকবে। আপনি এটাকে যত জটিল করবেন তত হচ্ছে গিয়ে ঝামেলা হবে। এবং এই ক্ষেত্রে মানে দিস ইজ ওয়াই আই থিঙ্ক দ্যাট এই যে গণভোটটাকে পিছিয়ে নির্বাচনের দিন করা হচ্ছে, আই থিঙ্ক দ্যাটস এ রাইট ডিসিশন। কেন রাইট ডিসিশন? কারণ আপনি এই যে কমপ্লেক্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি এই ডকুমেন্টের দিকে তাকান, আপনি কিন্তু আসলে 48টা প্রভিশনই রেখেছেন কনস্টিটিউশনে। সেটাকে আপনি আগে জুলাই সনদে সবগুলোকে একসাথে রেখেছিলেন, এখন আপনি সেটাকে হচ্ছে 4 ভাগ করে দিয়েছেন, 48টা জিনিসই থাকছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখন যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়াচ্ছে যে আমি মানুষকে এই জিনিসপত্রগুলোকে রিচ করব কিভাবে, মানুষকে এই জিনিসপত্রগুলোকে বোঝাবো কিভাবে, সেটার জন্য আমাকে যথেষ্ট পরিমাণ সময় হচ্ছে গিয়ে দিতে হবে। এখন হিস্ট্রিক্যালি কি হয়, এইখানে যদি কনফিউশন থাকে তাহলে আপনি যেটা বললেন 2টা ঘটনা করতে পারে। এক, আমরা দেখেছি অনেক সময় যখন এলিটরা এগ্রিড যে এটাতে হ্যাঁ ভোট হওয়া উচিত, মানুষজন যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে তারা এলিট ডিসিশনের এগেনস্টে যেও ভোট দিয়েছে। ব্রেক্সিট ইজ ওয়ান এক্সাম্পল। সো পলিটিক্যাল এলিটরা সবাই এগ্রি ছিল যে এটার এগেনস্টে যাবে, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে জনগণ একভাবে ভোট দিয়েছে। আরেকটা যেটা ঘটতে পারে, যদি আপনি ক্লিয়ার না করেন তখন হচ্ছে মানুষজন পলিটিক্যাল পার্টি থেকে তার কিউটা নেয় যে আমি যেই দলটাকে সাপোর্ট করি সেই দলটা এটাকে কি হ্যাঁ সমর্থন করছে না সমর্থন করছে, সেই অনুযায়ী তার ভোটটা হচ্ছে গিয়ে ডিসাইড হবে এবং সেই অনুযায়ী সেটা হবে। এই দুইটার যে কোনো কিছুই যদি ফর ইনস্ট্যান্স কোনো একটা পলিটিক্যাল পার্টি ন্যায়ের পক্ষে অবস্থান নেয়, দুইটাই হচ্ছে গিয়ে এই রেফারেন্ডামটাকে একটা শঙ্কার মধ্যে ফেলতে পারে। এই ব্যাপারে কোনো আপনার হচ্ছে গিয়ে ডাউট সন্দেহ নাই। কিন্তু এই কারণে আমি যেটা বলছি যে আমাদের হাতে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইটার রেসপন্সিবিলিটিটা শুধু সরকারের না বা নির্বাচন কমিশনের না, আমি মনে করি এটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি, পলিটিক্যাল পার্টিগুলোরও রেসপন্সিবিলিটি, অ্যাটলিস্ট এই জিনিসটাকে মানুষকে বোঝানো যে যদি আমি হ্যাঁতে ভোট দিই তাহলে আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার রাষ্ট্রীয় স্ট্রাকচারের চেহারাটা কীরকম হচ্ছে, আমি যদি নাতে ভোট দিই তাহলে আমার রাষ্ট্রীয় স্ট্রাকচারের চেহারাটা কীরকম হচ্ছে, এটাকে আমি যত সিম্পলিফাইড ওয়েতে বোঝাতে পারবো তত আমি হচ্ছে গিয়ে মানুষজনের সেই ভোটের যে জায়গাটা এবং গণভোট একটা প্রপার রিফ্লেকশন। যদি আমি না পারি তাহলে আমি যেটা বললাম সেই সংখ্যা থেকে যাবে, এটাকে অস্বীকার করার কোনো উপায় আপনার নেই। যেই একটি শব্দ আপনি বলেছেন যে সিম্পলিফাই করা, এখন জনাব শিশির মনির, এই সিম্পলিফাই করতে গেলে কতগুলো তো কাজের দরকার হবে। একটা হলো যে ব্যাপক ভিত্তিক প্রচারণা, সেটি আপনি বলেছেন। তাহলে এই যে 4টি প্রস্তাবের আলোকে একটি প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের বহরটাকে বড় করা, টেক্সটের বহরকে বড় করা, তাহলে এটা সংক্ষেপ করার ব্যাপার আছে, ছোট করে আনার ব্যাপার আছে। এখন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন নিজ মুখে যে এইটাই হবে গণভোটের প্রশ্ন এবং প্রস্তাবসমূহ এই। তাহলে
জামাত তো এমনিতেই নির্বাচনের দিন গণভোটের পক্ষে নয়। আপনি আপনার দল বা আপনারা কি মনে করেন যে তাহলে কি এই প্রশ্নমালা ছোট করে আনা দরকার, নাকি এটি স্থগিত করে গণভোট আগে নিয়ে আসা দরকার? কোন স্ট্যান্ডে আপনারা থাকছেন? দেখুন, এটা এই কালকে যে আইনটা জারি হয়েছে তার 6 বলা হয়েছে যে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। ডিটেইলিং, এটি নিয়ম 1991-এ যে গণভোট হয়েছিল বেগম জিয়ার আমলে, সেটা একটা আইন হয়েছিল, গণভোট অ্যাক্ট 1991। তার অধীনে একটা রুলস ফর্মুলেট হয়েছিল। ওই রুলসে বিস্তারিত বলে দিয়েছিল কবে কি হবে, কেমন হবে, ইভেন বাক্সের কালার কি হবে, ব্যালট পেপার কি করে হবে, এগুলো সব বিস্তারিত বলা থাকে। এটি নিয়ম। আমরা এখন হঠাৎ করে গণভোট তো বাংলাদেশে প্রথম হচ্ছে না, আরও তো 3বার হয়েছে। প্রথমবারই হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। ওই গণভোটটাতে 88% মানুষ ভোট দিয়েছিল। সেখানে খুঁজে দেখেন তো কোয়েশ্চেনটা কী ছিল। এখন আমরা কেন এগুলো করছি জানেন? অনেকটা না বুঝে কেউ কেউ বলেন। এটা এরকম না, গণভোটটা সেটিং আকারেই হয়, গণভোটটা সবসময় সেটিং আকারে হয়। সেটিংটা কি, এই ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়। অ্যাওয়ারনেস বিল্ড আপ করার দায়িত্ব কার? প্রাইমারিলি ইলেকশন ইজ বিং অর্গানাইজড বাই দ্য ইলেকশন কমিশন, আর বাকি যা আছি আমরা সব স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, আদার্স। ইন দ্য মিন টাইম গণভোটের প্রচারণা চালানোর দায়িত্ব তো পলিটিক্যাল পার্টির মাথায় কম থাকবে, কারণ তাদের তো একটা চিহ্নে ভোট দেওয়ার জন্য তারা পাবলিসিটি করবে। বিএনপি করবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আমরা দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য পাবলিসিটি করব। আর তার সঙ্গে গণভোটে আমরা কি বলবো, হা বলবো না বলবো? গণভোট তো ব্যক্তিগত হিসেবে আমি একজন ক্যান্ডিডেট, আমার কাছে পাস ফেলটা, আমার পাস ফেলটা তো ইম্পর্টেন্ট। গণভোটের পাস ফেলটা তো ন্যাশনাল কনটেক্সটে ইম্পর্টেন্ট। আর আমার কাছে দাঁড়িপাল্লা, আমার সেশন, আমার কনস্টিটিউয়েন্সিতে বিজয় করাটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেম ধানের শিশুর ইম্পর্টেন্ট, তার ব্যক্তি তাই করবে। এই যে ইম্পর্টেন্সটা এখানে হারাবে, এই আর্গুমেন্ট আমরা আগে থেকে বলে আসতেছিলাম যে আমরা সবাই কন্টেস্ট করব কি নিয়ে, স্ব পার্টির সিম্বল নিয়ে। জি। আর গণভোটটা থেকে যাচ্ছে একটা ন্যাশনাল পাবলিসিটির পার্ট। তার প্রাইমারি রেসপন্সিবিলিটি চলে যাবে তখন ইলেকশন কমিশনের কাছে, সিভিল সোসাইটির কাছে। কনসেন্ট্রেশন থাকবে কে পাস কে ফেল, কোন প্রতীক পাস কোন প্রতীক ফেল, এটাই কনসেন্ট্রেশনটা বেশি থাকবে। এই আর্গুমেন্টও আমরা শুরু থেকেই করেছিলাম যে ফুললি কনসেন্ট্রেট করার জন্য গণভোটটাকে আমরা আলাদা করে নিই। দ্যাট ওয়াজ দি আর্গুমেন্ট। কিন্তু যাই হোক, এই আর্গুমেন্টের ফলেও সরকারের তো একটা দায়িত্ব আছে, দে হ্যাভ ডিসাইডেড সামথিং। এই কনটেক্সটে আমরা মনে করি যে গণভোটের পার্সেন্টেজ কতটুকু হবে না হবে, সকলেই সিরিয়াস হলে হবে না কেন? মেজর স্টেক হোল্ডার যদি সিরিয়াস হয় গণভোটে পার্টিসিপেট করার ক্ষেত্রে, তো ওয়াই নট? আমি তো কোনো বাড়তি কিছু দেখি না। বিএনপি মেজর স্টেক হোল্ডার, জামাত মেজর স্টেক হোল্ডার্স, আর ইলেকশন কমিশন থাকে, এনসিপি থাকে, বাকি আরও ছোটোখাটো রাজনৈতিক দলগুলো থাকে, তার সঙ্গে থাকে সিভিল সোসাইটি। সব যদি এটাকে ক্লারিফাই করে বলে দেয়, সকলেই দায়িত্ব নেয়, আমার ধারণা পিপুল উইল বি অ্যাওয়ার্ড ভেরি কুইকলি। শাহজালাল, আপনার কাছে আসি। আপনি নতুন পুরস্কার করার আগে উনি যে তখন থামিয়ে দিলেন, আমি সৌজন্যবশত ওনাকে রিঅ্যাক্ট করি নাই। কিন্তু বিষয়টা হলো যে যখন আমার পক্ষে যায় তখন সংবিধান সার্বভৌম, আর যখন না যায় তখন জুলাইয়ের চেতনা সার্বভৌম। উনি বলেছেন না যে রাষ্ট্রপতি যে কেবলমাত্র অধ্যাদেশ জারি করতে পারে 93 আন্ডারে, এর বাইরে কোথাও করার সুযোগ নাই। উনি ব্যাখ্যা দিয়েছেন শিশির মনির যে এইটা জুলাইয়ের চেতনাকেই আমি, এবং ওই সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকেই আমি সার্বভৌম ধরলে এটাই আইন, এটাই আমার বাস্তবতা। কিন্তু উনি কিন্তু সংবিধানের বাইরে যে এটাকে বলছেন সার্বভৌম। সেজন্যই আমি বলছি যে পুরো এই জিনিসটাকে আমরা, এটাকে বলে যে ধরেন এই যে একটা আছে না যে একটা অপরাধ ঢাকতে যে অনেকগুলো অপরাধের জন্ম দিতে হয়, একটা দাবিকে মানতে যে আইনি বৈধতার দিতে যে আমাকে অনেকগুলো অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, অনেকগুলো মানে সংবিধানের সাথে সংঘর্ষ হয় কিংবা সাংঘর্ষিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেটা হলো এইটার একটা বাজে দিক। কিন্তু আমি এটা শুধু বাজে দিক নিয়ে আলোচনা করতে চাই না। আমি মনে করি যে লেবু বেশি তিতালে তো মানে বেশি ইয়ে করলে তিতা লাগে। তো আমার মনে হয় যে গণভোট সংস্কার এটা তিতা হয়ে গেছে। আপনি যে বললেন 88% মানুষ তারা বুঝে না সংস্কার কি। তারা মনে করে এই রাষ্ট্রে আমরা একজন সুপারম্যান নির্বাচিত করব যে আমার
সকল সমস্যার সমাধান করে দিবে। আমার কর্মসংস্থান হবে, সুপারম্যানটা আইন শৃঙ্খলা বাহিনী তৈরি হবে। আদৌ কি আছে সেই সুপারম্যান আমাদের তো মনোজগতে, না হলে ডক্টর ইউনূস 5 মাস আগেও তাকে বলা হচ্ছিল 5 বছর স্যার। আজকে একটা মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে তাকে 5 বছর রাখতে চায় কিনা। একটা উবার ড্রাইভার, সবজি বিক্রেতা, রিক্সাওয়ালা। মানুষ তো ভোট দেয় হচ্ছে এই কারণে যে রাষ্ট্র যে চালাবে, যাদেরকে আমি ভোট দিব, আমার সকল সমস্যার সমাধান করে দিবে। কিন্তু এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এমন একটা বিধিবিধান তৈরি করে দিচ্ছি, কাঙ্ক্ষিত সুপারম্যান যারা হবে, সেটা জামাত ইসলাম থেকে হতে পারে, এনসিপি থেকে হতে পারে, বিএনপি থেকেও হতে পারে, তার হাত এবং পা বেঁধে দিয়ে আমি বলছি যে আমি আমার সকল চাহিদা তুমি পূরণ করবা, এবং এইটা যদি না পারো তাহলে আমি তোমাকে আবার ডুবিয়ে মারবো। যেই নতুন বাংলাদেশ টার্মটা ব্যবহার করা হয়, সেই নতুন বাংলাদেশ আসলে কোত্থেকে হবে তার একটা সূচনা তো লাগবে, কাঠামোগত সংস্কারের তো লাগবে। সেটা তো আমি মানছি এই কারণে যে ইতিবাচকভাবে দেখতে চাই, এই কারণে যে এই জুলাই সনদ এবং গণভোট এবং এটার মধ্য দিয়ে 100% কিছু হবে না। বিএনপি বলছে সেখানে যে সাইন করেছে যেসব জায়গাগুলোতে, ওটাই তার বাধ্যবাধকতা, এবং প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেনও। সুতরাং ওইটা নিয়ে চাপাচাপিও করা যাবে না, আইনি ভিত্তিতে বিএনপিকে ফেলা যাবে না যে তুমি এটা পালন করো নাই। ইতিবাচক দিকটা হলো যখন নির্বাচনটা হবে এবং এটা পাশ হবে, একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে যারা সরকার পরিচালনা করবে, যে আমাকে এটার মধ্যে থেকে যতটা পারা যায় এগুলো মেনে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আমার সরকার পরিচালনা করতে হবে। এটাই নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। এবং এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, আমাকে মানুষের কথা শুনতে হবে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সামনে আনতে হবে, এটাই নতুন বাংলাদেশ। এবং এভাবে ট্রায়াল অ্যান্ড রানের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই ইতিবাচক দিক। আমরা একেবারে শেষ ভাগে আছি, হয়তো 1-1.5 মিনিট করে জনপ্রতি শুনতে পাবো। আসিফ সাহান, আপনার কাছে যদি জানি, শেষ কথাটা যিনি বললেন যে একটা আস্থার জায়গা তৈরি করা, আমরা খারাপ সিচুয়েশন যদি ধরি, যদি আশাবাদী হতে চাই আমরা সবাই, যে এটি যদি না গণভোটে না জয়যুক্ত হয়ে যায়, আসলে সংস্কার প্রক্রিয়াটা কোন দিকে যাবে আসলে, বা এটার কি আবার রি-ইভলভ করার কোনো সুযোগ থাকবে ক্যাটাগরিক্যালি? দেখুন, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, বিএনপি একটা মেজর স্টেক হোল্ডার, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জুলাই সনদটা যদি আমরা দেখি, বিএনপির এইটাকে খুব বেশি কঠিনভাবে রিয়্যাক্ট করাটা আমার পার্সোনালি মনে হয় উচিত হবে না। কারণ এই যে নোট অফ ডিসেন্ট কনসিডার করা হয়নি, এখানে যথেষ্ট রুম আছে কাজ করার জন্য। আমি জাস্ট সোজা একটা কথা বলি যে আমাদের আপার হাউস পিআরজিটা, উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটা আছে 2 নম্বরে, এবং এখানে খুব স্পষ্ট করে বলা আছে এখানে আসলে কোনো নোট অফ ডিসেন্টের জায়গা নেই। ধরেন এটা পাশ হয়ে আসলো, কিন্তু দেখুন এই যে আমরা যেটা অর্ডারটা পাশ করেছি, সেখানে কিন্তু বলা হয়নি যে কোনো একটা বিলের উপরে মানুষজন ভোট দিচ্ছে। এই ডিসকাশন, এই আলোচনাটা পরবর্তী সংসদ, যেটার কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, সে আলোচনা করবে। এবং এই উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে থ্রেশহোল্ড কত পার্সেন্ট হবে, অ্যাবসেন্ট যে সিটগুলো থাকবে সেগুলো কিভাবে ফিল আপ করা হবে, এই আলোচনাগুলো আমরা করিনি। এবং এই জায়গায় যদি যে দলই ক্ষমতায় আসুক না কেন, কারণ আপনি এখানে যে বিধান রেখেছেন 151টা ভোট পেলে আপনি হচ্ছে এই চেঞ্জগুলো করতে পারবেন, তার একটা সিগনিফিক্যান্ট রোল থাকবে এটাকে শেপ আপ করার। একই কথা প্রযোজ্য এই কনস্টিটিউশনাল পজিশনের নিয়োগগুলোর ক্ষেত্রে। এবং অনেস্টলি স্পিকিং, কনস্টিটিউশনাল পজিশন নিয়ে আমাদের ডিসকাশন হওয়া দরকার। আমরা ওইখানে বেশ কিছু আমি বলবো হচ্ছে টাইম বোম আমরা রেখে দিয়েছি, যেটা 2029-30 সালের দিকে ভয়াবহ ক্রাইসিসের তৈরি করবে। সো সেই ডিসকাশন তৈরি হবার দরকার আছে। সো আই থিঙ্ক দ্যাট বিএনপির একটা অপরচুনিটি আছে, এটাকে অ্যাকসেপ্ট করেও আমি হচ্ছে গিয়ে কীভাবে এটা নিয়ে কাজ করতে পারি সেটা করার। সো এখানে যদি তারা সেটা করে তাহলে আমি কোনো সংকট দেখি না। আপনি করে তারপরে এই জিনিসপত্রগুলোতে আপনি সিগনিফিকেন্ট কনস্ট্রাকটিভ কন্ট্রিবিউশন আপনি পলিটিক্যাল উইলটাকে গুরুত্বপূর্ণ দেখছেন। আমি শুধু পলিটিক্যাল উইল না, এটা তার ইনসেন্টিভেরও কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, এটা তো তার ইনসেন্টিভও। আসতে চাই, বিএনপির একটা বড় দায়িত্ব আছে, একটা বড় রাজনৈতিক দল। জামায়াতও এখন বিএনপির কাছাকাছি প্রতিপক্ষ কিংবা প্রধান প্রতিপক্ষ হয়ে কাজ করছে। যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাইয়ের পরে, এত মানুষ জীবন দিল, 1400 মানুষ, অনেক মানুষ পঙ্গু হয়ে গেল, চোখ হারালো, যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলো, মানুষ সবাই একসাথে হয়ে কাজ করবে, যেখানে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। সেটির বদলে আমরা দেখতে পাচ্ছি আইন, বিধিবিধান, সংবিধান, সংস্কার, পুঁথি, বই, পুস্তকপত্র, অর্থাৎ একটা পুঁথিগত একটা ফরম্যাটে আমরা আমাদের নতুন বাংলাদেশকে খুঁজে ফিরছি। আপনার কি মনে হয় এটি আমাদের একটা হতাশার জায়গা তৈরি করছে না? এতটুকুন জায়গায় রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না, সামনের দিনে নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি হবে? আসলে আমরা কি আদৌ কোনো কিছু অর্জন করলাম? অনেক কিছু অর্জন করলাম। এই অর্জনটার কনক্লুশনের জায়গায় আসলাম আমরা এখন। এই কনক্লুশনটা স্ট্রাকচারাল চেঞ্জ অফ দি স্টেট।
এই স্ট্রাকচারাল চেঞ্জটা কেন করা হচ্ছে? ক্ষমতার ডিস্ট্রিবিউশন করার জন্য, বিকেন্দ্রীকরণ করার জন্য, যেন কোনো ব্যক্তি, কোনো দল কিংবা একক কোনো গোষ্ঠী একেবারে ডিকটেটর হয়ে না উঠতে পারে। দ্যাট ওয়াজ দি প্রাইমারি পারপাস অফ হোল সংস্কার। এটি মেনে নিতে বাধা হবে কেন? বিএনপিরই হবে কেন? জামাতেরই হবে কেন? অন্যান্য দলেরই হবে কেন? যদি স্ট্রাকচারাল ডিজাইনটা রাষ্ট্রের চেঞ্জ হয়, একটা চেকস অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার হয়, প্রবলেম কি? কেন হচ্ছে? এই যে হচ্ছে, এটাই তো সাইকোলজিক্যালি আমিত্ববোধ কাজ করেছে। আমি বলেছি আরেক জায়গায় যেটা আমিত্ব থেকে আসছে। ওনারা বলছেন আমরা 31 দফা আমরা বাস্তবায়ন করবো গেলে। হু আর ইউ? এই যে হু আর ইউ শব্দটা ব্যবহার করেন সংসদে যাওয়ার আগে, এটা তো রাইট না। আমরা কে? আমরা সকলেই গণ অভ্যুত্থানের প্রোডাক্ট। দিস ইজ হু আর ইউ। এখানে বসে আলোচনা যে করা হচ্ছে, সংস্কারগুলো নেওয়া হচ্ছে, পজিটিভ টেন্ডেন্সি সকলেই এক্সপেক্ট করে। ঠিক আছে, স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হচ্ছে, কোনো ব্যক্তি বিশেষকে, কোনো দলকে তো আপনি আউট করছেন না। জি। দলের একেবারে স্ট্রাকচারটা কি হবে একেবারে এটা শেষ এবং এই স্ট্রাকচারে সকলের একমত হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। শাহজালাল আলম, 30 সেকেন্ডে আপনি কিছু যোগ করতে 30 চান? সেকেন্ডে যদি বলতে হয় তাহলে দেখুন, আপনি প্রশ্নটা করেছিলেন যদি না জয়যুক্ত হয় তাহলে কি হবে, সংস্কার হবে কিনা, এই টাইপের একটা প্রশ্ন, তাই তো? আমি দেখুন সেটা আমি বলছি স্পষ্টভাবে, যদি না জয়যুক্ত হয় তাহলে জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সংস্কার করার কোনো বাধ্যবাধকতা নেই, কারণ দলীয়ভাবে তাদের সংস্কার করার জন্য রাজনীতি তারা 17 বছর ধরে করেনি, ইভেন 4-5 বছর ধরেও করেনি। কিন্তু আমরা বিএনপির তরফ থেকে দেখেছি, আই এম নট ওভারওয়েলমিংলি সাপোর্ট বিএনপির পজিশন, বাট অন্তত তাদের তরফ থেকে এই 31 দফার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখাটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে আছে। সুতরাং ভোটে যদি নাও আমি আশা করি হবে না, নাও জয়যুক্ত হয়, তবুও বিএনপি জনগণের কাছে যে লিফলেট দিচ্ছে তাদের নিজস্ব সংস্কার, সেটা তাদের করতেই হবে। এবং সেটাও যদি হয় যে 5 বছর পর পর নির্বাচন, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, ফ্যাসিবাদ ডিক্টেটরশিপ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সেই সুযোগ নতুন করে থাকা উচিত নয়, কেউ ডিক্টেটর হয়ে উঠুক। আপনাদের তিনজনকে এটার অসংখ্য ধন্যবাদ। আনসার আছে 12তে দেখবেন, জাতীয় সনদ সংবিধানের অন্তর্ভুক্ত হবে, যেই ক্ষমতায় আসুন না আমরা কেন। সে অন্য কোনো এপিসোডে শুনবো। গণভোট হোক আর জাতীয় নির্বাচন হোক, শেষ পর্যন্ত গণমানুষের জয় হোক, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।